আমি হেমন্ত করি। আজ আমি তোমাদের ক্লাস 12-এর বায়োলজি ইউনিট 1-এর চ্যাপ্টার 1 যেটা আছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম, এই চ্যাপ্টারটা পড়াবো। তো এই চ্যাপ্টারটা পড়ানোর আগে আমি যে টপিকগুলো আজকে পড়াবো মেনলি, সেই টপিকগুলো আমি এখানে লিখে নিয়েছি। সেই টপিকগুলো দেখো, টুডেজ টপিক, তিনটে টপিক আমি লিখেছি। 1.1 যেটা আছে ইন্ট্রোডাকশন অ্যাবাউট রিপ্রোডাকশন, এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অল অর্গানিজম ফর্ম অ্যান্ড কন্টিনিউয়েশন অফ স্পিসিস, এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট। এই পার্টটা আমরা ফার্স্টলি পড়াবো। দেন 1.2 যেটা হচ্ছে মোড অফ রিপ্রোডাকশন, যেখানে দুটো রিপ্রোডাকশন মোডের কথা বলা হয়েছে বা দুটো টাইপের কথা বলা হয়েছে। ফার্স্ট অফ অল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা গেল হচ্ছে 1.2 মানে সেকেন্ড টপিক আজকের। আর আজকে থার্ড টপিক যেটা, সেটা হচ্ছে 1.3, যেটা আমি একটা একটা করে আলোচনা করতে শুরু করব। ফার্স্ট আমি আলোচনা করব অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেগুলো আমরা ডিসকাশনে ঢুকবো আস্তে আস্তে। দেন অ্যাসেক্সুয়াল কমপ্লিট হলে আমরা ঢুকবো সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। তো এই দুটোর মধ্যে প্রথমেই আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে ছোট্ট একটি পার্ট আমি আজকে ডিসকাস করব। ফার্স্ট অফ অল হচ্ছে ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এই হচ্ছে আজকের আমাদের পড়ার তিনটে বিষয়। তো এখান থেকে এই টপিকটা ধরেই আমরা আগাবো। প্রথমে 1.1-এ যাব, দেন 1.2, দেন 1.3। চলো 1.1টা আমরা শুরু করি। আচ্ছা, দেখো প্রথমেই আছে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন মানে কি? রিপ্রোডাকশন, এটাকে যদি আমি ভাঙি, রিপ্রোডাকশনকে যদি আমি ভাঙি, এখান থেকে দুটো টার্ম আছে, একটা হচ্ছে রি আর একটা হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশন, রি মানে হচ্ছে পুনরায়, পুনরায় কোনো কিছু তৈরি করাকে, এবং প্রোডাকশন সেটাই হচ্ছে যেহেতু পুনরায় প্রডিউস করা, তাহলে কোনো কিছু জিনিস পুনরায় তৈরি করার পদ্ধতিটাকে বলা হচ্ছে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন মিনস হচ্ছে জনন, যেটা তোমরা অলরেডি ক্লাস 10-এ পড়েছো এবং তোমাদের রিপ্রোডাকশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা রয়েছে। সেখানে হচ্ছে কোনো একটা জীব থেকে তার একটা অপত্য তৈরি করা। যেমন আমরা জানি যে একটা গাছ থেকে আরেকটা গাছ তৈরি হয়, একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী তৈরি হয়, ঠিক আছে? কারণ যে লিভিং অর্গানিজম বা সজীব উপাদানগুলো থাকে, সেই লিভিং অর্গানিজম বা সজীব উপাদানদের তাদের সংখ্যাটা বৃদ্ধি করা, এটা একটা পদ্ধতি বা একটা জৈবিক পদ্ধতি, যার মাধ্যমে কি হয় না প্রত্যেকটা জীব তার নিজের বংশধারাটাকে অক্ষুণ্ণ রাখে। সো রিপ্রোডাকশন যদি আমি বলি, ধর সাপোজ আমি মনে করলাম এটা কোনো একটা জীব, এটা কোনো একটা জীব, এই জীব থেকে আর একটা নতুন জীব সৃষ্টি হলো। তাহলে এই জীবটা প্রথমে ছিল লিভিং অর্গানিজম একটা, এখান থেকে নতুন যখন আরেকটা জীব সৃষ্টি হচ্ছে, তাহলে এই প্রসেসটাকে আমি কি বলতে পারি? জনন বা রিপ্রোডাকশন। তাহলে যে জীবটা থেকে নতুন জীব তৈরি হলো, তাহলে এই জীবটাকে আমি বলতে পারি কি? প্যারেন্ট। প্যারেন্ট বা বাংলায় বলা হয় জনিত্রী জীব। আর যে জীবটা তৈরি হচ্ছে, যে নতুন জীবটা উৎপন্ন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্রোজেনি। প্রোজেনি অথবা অফস্প্রিং, অফস্প্রিং বা অপত্য জীব বলতে পারি। তাহলে এই যে ঘটনাটা, যে জীব থেকে নতুন জীব সৃষ্টি হলো সেই জীবটাকে বলা হচ্ছে তোমার প্যারেন্ট, আর যে জীবটা তৈরি হচ্ছে সেই জীবটা হচ্ছে প্রোজেনি বা অফস্প্রিং বা অপত্য জীব। তাহলে এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে রিপ্রোডাকশন বা জন্ম। এবার রিপ্রোডাকশন বা জননের যদি সংজ্ঞাটা আমরা দেখি, তাহলে যদি আমরা ডেফিনেশন যদি যাই, যে ডেফিনেশন অফ রিপ্রোডাকশন, সেখানে আমি আর লিখছি না, জাস্ট আমি মুখে বলছি। রিপ্রোডাকশন বা জনন প্রথমেই বলেছি এটা একটা জৈবিক পদ্ধতি, যে জৈবিক পদ্ধতির মাধ্যমে কোনো জীব তার নিজের সত্তা এবং আকৃতি বা নিজের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব যখন তৈরি করছে, দিয়ে নিজের বংশধারাটাকে অক্ষুণ্ণ রাখছে। তাহলে কি বললাম না, যে জৈবিক পদ্ধতিতে কোনো একটি জীব তার নিজের সত্তা, আকৃতি, বৈশিষ্ট্যযুক্ত একটা অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজের বংশধারাটাকে অক্ষুণ্ণ রাখে, সেটাই হচ্ছে কি? জনন। তাহলে আমি এখান থেকে বলতে পারি, আমি একটা কনক্লুশন বলতে পারি, রিপ্রোডাকশন 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 ইজ এসেন্সিয়াল বাট নট ম্যান্ডেটরি, নট ম্যান্ডেটরি।
তাহলে কি বললাম, রিপ্রোডাকশন ইজ এসেন্সিয়াল, এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য করো, এসেন্সিয়াল বাট নট ম্যান্ডেটরি। তাহলে কেন বলা হচ্ছে রিপ্রোডাকশন এসেন্সিয়াল? তাহলে এসেন্সিয়াল এই জন্য বলা হচ্ছে যে কোনো একটা জীব তার নিজের বংশধারাটাকে বা নিজের অস্তিত্বটাকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য তাকে জনন করতে হবে। যদি কোনো জীবের জনন না হয় তাহলে সেই জীবের বংশধারাটা সেখানেই শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ নতুন কোনো যদি অপত্য না আসে বা নতুন কোনো যদি জীব পৃথিবীতে না থাকে তাহলে তার বংশধারাটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়। সেই জন্য এসেন্সিয়াল বাট নট ম্যান্ডেটরি, বাধ্যতামূলক নয়। কেন বললাম এই কথাটা? না, বাধ্যতামূলক নয় বলা হচ্ছে কারণ একটা জীব যদি জনন না করে তাহলে সেই জীবের কোনো ক্ষতি হবে না। আমাদের দেহে বিভিন্ন বিপাক ক্রিয়াগুলো চলতে থাকে বা মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো হয় তাদের, যেমন রেসপিরেশন হতে পারে, ব্লাড সার্কুলেশন হতে পারে, ডাইজেশন হতে পারে, এক্সক্রিশন হতে পারে। তাহলে এই যে মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো আছে এইগুলো ছাড়া কিন্তু কখনোই একটা জীব বাঁচতে পারে না। তাহলে এইগুলো দরকার, এগুলো ম্যান্ডেটরি। এটা যদি না হয়, এই বিপাক ক্রিয়াগুলো যদি না চলতে থাকে তাহলে একটা জীবদেহ কি অসুস্থ হয়ে পড়তে পারে বা তার বিপাকীয় গোলযোগ তৈরি হতে পারে। কিন্তু রিপ্রোডাকশন ম্যান্ডেটরি নয়। একটা জীবের যদি জনন নাই হয় তার সংখ্যাটা বা তার অস্তিত্বটা হয়তো বিলুপ্ত হতে পারে কিন্তু সেই জীবের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তো আমরা সেই জন্যই এই কনক্লুশনে আসতে পারি রিপ্রোডাকশন ইজ এসেন্সিয়াল বাট নট ম্যান্ডেটরি। তো এটা গেল রিপ্রোডাকশন। এবার রিপ্রোডাকশন যদি আমি বলি ইম্পর্টেন্স অফ রিপ্রোডাকশন, রিপ্রোডাকশনটা আমাদের কেন দরকার, কি জন্য, তাহলে আমাদের এবার আমরা চলে আসি ইম্পর্টেন্স অফ রিপ্রোডাকশন। ইম্পর্টেন্স অফ রিপ্রোডাকশন। তাহলে ইম্পর্টেন্স অফ রিপ্রোডাকশন বা রিপ্রোডাকশনের বা জননের গুরুত্ব কি, কেন আমাদের জননটা দরকার? তাহলে জননটা দরকার হচ্ছে অনেকগুলো কারণের জন্য। এক নম্বর যদি পয়েন্ট আমি বলি, এক নম্বর পয়েন্ট হচ্ছে জীবের অস্তিত্বটাকে টিকিয়ে রাখা। তাহলে ফার্স্ট পয়েন্ট বলা হচ্ছে জীবের অস্তিত্ব বা বংশধারাটাকে বজায় রাখার জন্য বা এই পৃথিবীতে জীবের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য এক নম্বর আমাদের রিপ্রোডাকশন দরকার। তাহলে জীবের অস্তিত্ব বজায় রাখা, জীবের অস্তিত্ব বজায় রাখা, অস্তিত্ব বজায়, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে তোমার বংশধারাটাকে বজায় রাখা বা বংশধারাটাকে ধরে রাখা, বংশধারা অক্ষুণ্ণ রাখা, বংশধারা অক্ষুণ্ণ রাখা, অক্ষুণ্ণ রাখা। তিন নম্বর পয়েন্ট কি বলতে পারি, না জীবের সংখ্যা বৃদ্ধি ঘটানো, জীবের সংখ্যা বৃদ্ধি ঘটানো, সংখ্যা বৃদ্ধি ঘটানো। তো এরকম করে অনেকগুলো আমাদের পয়েন্ট রয়েছে, তো সেইগুলো আমরা দেখবো। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে রিপ্রোডাকশন বা জনন জীবের অস্তিত্বটাকে বজায় রাখার জন্য বা জীবের বংশধারাটাকে কন্টিনিউ করার জন্য বা তার সংখ্যাটাকে বা অপত্য জীব তৈরির মাধ্যমে পৃথিবীতে থেকে যাওয়া। তো এইগুলো ইম্পর্টেন্স, এছাড়া আরও অনেক আছে, আমি আর ডিটেলস যাচ্ছি না। এবার এখান থেকে আমরা যদি দেখি এই টপিকেরই মধ্যে আর একটা বিষয় আমরা যাই, সেটা হচ্ছে বায়োজেনেসিস। বায়োজেনেসিস একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বায়োজেনেসিসটা কি? বায়োজেনেসিস, জেনেসিস, বায়োজেনেসিস, এই যে পুরো বিষয়টা আমরা দেখলাম যে জননের মাধ্যমে প্যারেন্ট থেকে প্রজেনি তৈরি হচ্ছে বা অফস্প্রিং তৈরি হচ্ছে, এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে বায়োজেনেসিস বা বাংলায় বলা হয় জীবজনী, বাংলায় বলা হচ্ছে জীবজনী। তাহলে বায়োজেনেসিস কি বললাম, প্যারেন্ট থেকে প্রজেনি তৈরি হওয়ার যে পদ্ধতি, ঠিক আছে, রিপ্রোডাকশনের সাহায্যে বা জননের মাধ্যমে প্যারেন্ট থেকে যে প্রজেনি তৈরি হওয়ার যে পদ্ধতিটাকে বলা হচ্ছে কি না বায়োজেনেসিস বা বাংলায় যেটাকে বলা হচ্ছে জীবজনী। ব্যাস এটুকু গেল। এরপরে আরেকটা ছোট্ট টপিকে আসি, সেটা হচ্ছে কি লাইফ স্প্যান, লাইফ স্প্যান অথবা স্প্যান, স্প্যান অফ লাইফও বলা হয়, স্প্যান অফ লাইফ বা লাইফ স্প্যান। কি ঘটনাটা, না জন্মের মাধ্যমে একটা অপত্য জীব তৈরি হলো, তাহলে সেই জীবটা কি হবে না আস্তে 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 মৃত্যুর দিকে যাবে। তাহলে এটা আমরা জানি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে চক্রাকার আবর্তন, এই আবর্তনটাকে বলা হচ্ছে কি জীবন চক্র বা লাইফ সাইকেল। তাহলে তার মধ্যে একটা পার্ট হচ্ছে লাইফ স্প্যান। হোয়াট ইজ লাইফ স্প্যান? লাইফ স্প্যান হচ্ছে যে জন্মের পর থেকে
জন্মের পর থেকে কোনো একটা জীবের মৃত্যু, স্বাভাবিক মৃত্যুর আগে পর্যন্ত। তাহলে জন্মের পর থেকে স্বাভাবিক মৃত্যুর আগে পর্যন্ত কোনো জীবের টোটাল সময়টাকে বলা হচ্ছে কি লাইফ স্প্যান বা স্প্যান অফ লাইফ। এবার এইটুকুই এখান থেকে দুটো উদাহরণ দেখবো বা দুটো লাইফ স্প্যান দেখবো। না বহু অনেক জীব অনেক দিন বেঁচে থাকে, প্রত্যেকটা জীবের একটা করে কি আছে লাইফ স্প্যান বা গড় আয়ু থাকে। তাহলে সবার কিন্তু গড় আয়ু সমান না। যেমন মানুষ, কেউ 60 বছরও মারা যায়, আবার কেউ 100 বছরও মারা যায়। তাহলে একটা কিন্তু তার মধ্যে একটা কি গড় 60 থেকে 70 বছর বা 80 বছর একটা অ্যাভারেজ ধরা হয়। তাহলে লাইফ স্প্যান যদি এটা ধরা হয়, এবার এদের মধ্যে কিছু লিভিং অর্গানিজমদের মধ্যে কিছু প্ল্যান্টস আছে, কিছু অ্যানিম্যালস আছে, ঠিক আছে। এবার এই প্ল্যান্টস এবং অ্যানিম্যালসগুলোর মধ্যে তোমার কিছু কিছু জীব আছে যাদের কি হয় মানে সব থেকে বেশি বাঁচে। যেমন অ্যানিম্যালদের যদি আমি বলি, অ্যানিম্যালদের মধ্যে টর্টয়েস বা কচ্ছপ, টর্টয়েস বা কচ্ছপ প্রায় বাঁচে হচ্ছে তোমার 150 থেকে 200 বছর। 150 থেকে 200 বছর বাঁচে, মানে সব থেকে বেশি প্রাণীদের মধ্যে সব থেকে বেশি দিন বাঁচে হচ্ছে 150 থেকে 200 বছর কচ্ছপ বা টর্টয়েস। আর একটা যদি অ্যানিমেলস তোমার প্ল্যান্টের কথা বলি, বা তোমার গাছের কথা বলি, সেটা হচ্ছে রেড উড ট্রি। রেড উড ট্রি, এই রেড উড ট্রি বাঁচে হচ্ছে 2500 থেকে 3000 বছর। 2500 থেকে 3000 বছর বেঁচে থাকতে পারে, সর্বাধিক দুটো বললাম আমি। তাহলে সব থেকে বেশি লাইফ স্প্যান অ্যানিমালের মধ্যে আছে টর্টয়েস বা কচ্ছপ, সেটা 150 থেকে 200 বছর বাঁচে। আর রেড উড টি প্ল্যান্টের মধ্যে সেটা 2500 থেকে 3000 বছর বেঁচে থাকতে পারে সর্বাধিক। এছাড়াও আরো অনেক আছে, আমি সর্বাধিকগুলোই বললাম। তো এই গেল আমাদের মোটামুটি ফার্স্ট টপিকটা, যেটা 1.1 এ আমাদের ছিল। দেন আমরা চলে যাব 1.2। আমরা চলে আসি আমাদের পরের টপিক 1.2। এই 1.2 তে কি আছে না মোড অফ রিপ্রোডাকশন। মোডস অফ রিপ্রোডাকশন, মোডস অফ রিপ্রোডাকশন। এই মোডস অফ রিপ্রোডাকশনকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করেছিলাম, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা যেটা বলেছিলাম সেটা 1 এবং এটা হচ্ছে 2। একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল মেথড, আর একটা হচ্ছে সেক্সুয়াল মেথড, সেক্সুয়াল। তাহলে অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল এই দুটো সম্পর্কে আমরা ছোট্ট করে একটু জেনে নিই। তাহলে অ্যাসেক্সুয়াল এটা হচ্ছে যে এটাই থাকে হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট, সিঙ্গেল প্যারেন্ট। আমি পরে ডিসকাশনে আসছি সিঙ্গেল প্যারেন্ট। কারণ এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে একটা মাত্র জনিত্রী জীব থেকে অপত্য জীব তৈরি হতে পারে, যেখানে আলাদা করে কোনো দুটো বা মেল বা ফিমেল জনিত্রী জীব বা প্যারেন্টের প্রয়োজন পড়ে না, সেই জন্য বলা হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট দরকার। আর 2 নম্বর হচ্ছে এটা শুধুমাত্র কি স্পোর ফরমেশন বা স্পোর তৈরি বা রেণু তৈরির মাধ্যমে হয়, স্পোর ফরমেশন, রেণু তৈরির মাধ্যমে এটা সম্পন্ন হচ্ছে, কারণ এখানে গ্যামেট তৈরি হয় না। কিন্তু অপরদিকে যদি আমি সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখি, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে তোমার দুটো প্যারেন্ট লাগে, ঠিক আছে। মেল অ্যান্ড ফিমেল প্যারেন্ট, মেল অ্যান্ড ফিমেল প্যারেন্ট তোমার লাগছে। আর এখানে কি তৈরি হয়, এখানে স্পোর তৈরি হয় না, গ্যামেট ফর্মেশন হয়, গ্যামেট ফর্মেশন হচ্ছে, ফর্মেশন। তাহলে এই দুটো হচ্ছে বেসিক ডিফারেন্স সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়ালের মধ্যে, যেখানে অ্যাসেক্সুয়ালের ক্ষেত্রে আমার দরকার হচ্ছে কি না সিঙ্গেল প্যারেন্ট, অ্যাসেক্সুয়ালের ক্ষেত্রে সিঙ্গেল প্যারেন্ট লাগছে, আর এখানে বোথ মেল অ্যান্ড ফিমেল দুটো প্যারেন্ট লাগছে। অ্যাসেক্সুয়ালের ক্ষেত্রে অনলি স্পোর ফর্মেশন বা যেটাকে বলা হয় ইউনিট অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, দ্যাট ইজ দ্য স্পোর, আর ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন দ্যাট ইজ দ্য গ্যামেট। এবং রিলেটিভলি আমরা জানি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন less evolved than the sexual reproduction. So আমরা 1.2 টপিকে যে টপিকটা ছিল মোডস অফ রিপ্রোডাকশন, সেখানে আমাদের এই দুটো টাইপ ছিল। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে অ্যাসেক্সুয়াল সেক্সুয়াল ছাড়াও আরও একটা টাইপ অফ রিপ্রোডাকশন আছে, সেটাকে বলা হয় ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজজন। এবং এখানে বলে রাখি ভেজিটেটিভ রিপ্রোডাকশন অনলি প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়, অনলি প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়। এবং ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে পারি। ভেজিটেটিভ রিপ্রোডাকশন যেটা আছে বা অঙ্গজ জনন, সেটা প্ল্যান্টের ক্ষেত্রে শুধুমাত্র পাওয়া যাচ্ছে
ভেজিটেটিভ রিপ্রোডাকশন আমরা কি বললাম, ওয়ান কাইন্ড অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, কারণ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে এটাকে ফেলা হয় এবং প্ল্যান্টের ক্ষেত্রে এটা হয়। এই হচ্ছে আমাদের রিপ্রোডাকশনের টাইপ। এটা ছিল আমাদের 1.2 টপিক। এবার আমাদের যেটা আছে আজকের আমাদের 3 নম্বর টপিক যেটা, সেটা হচ্ছে 1.3। 1.3 টপিকে বলা হয়েছিল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা এখানে দেখলাম অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল এবং তার মধ্যে ভেজিটেটিভ, এইগুলো আমরা তিনটে পরপর আলোচনা করতে থাকবো স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা প্রথমে আজকে যেটা দিয়ে শুরু করব 1.3 টপিকটা, সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এইটা আমরা পড়ব, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মোটামুটি বলেছি যে সিঙ্গেল প্যারেন্ট থেকে তোমার অপত্য জীব তৈরি হবে, সেটাই হচ্ছে অ্যাসেক্সুয়াল। তাহলে অ্যাসেক্সুয়ালের ক্ষেত্রে কি হয় না, ইউনিট অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ স্পোর ফর্মেশন। স্পোর ফর্মেশন, শুধুমাত্র কি স্পোর ফর্মেশন হয় না, দেহকোষ বিভাজনের মাধ্যমে কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে বা হয়। এগুলো আমরা যখন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ডিটেলসে ঢুকবো, কিভাবে হচ্ছে মোডস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেই টপিকে মানে পরের দিনের টপিকে আমরা এটা পাবো। যেখানে স্পোর ফর্মেশন তো একটা আছে, স্পোর ফর্মেশন ছাড়াও সেল ডিভিশন হয়। সেল ডিভিশন বলতে এখানে কি বলা হয়, মেইনলি মাইটোসিস হয়, কোনো মিওসিস কিন্তু হয় না। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন তাহলে আমরা এখানে বলতে পারছি কি না, যে জনন প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটি জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয়, সেটা রেণু উৎপাদনের মাধ্যমে বা স্পোর ফর্মেশনের মাধ্যমে, অথবা মাইটোসিস বিভাজনের মাধ্যমে এবং কোনো গ্যামেট উৎপাদন ছাড়াই। ঠিক আছে, তাহলে যে জনন প্রক্রিয়ায় কোনো গ্যামেট উৎপাদন ছাড়াই রেণু তৈরির মাধ্যমে অথবা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জনিত্রী জীব থেকে বা প্যারেন্ট অর্গানিজম থেকে যখন একটা প্রোজেনি বা নিউ অফস্প্রিং তৈরি হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের এটা তো গেল ডেফিনেশন। ডেফিনেশন ছাড়াও আছে কি ক্যারেক্টার বা বৈশিষ্ট্য। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্যারেক্টার, ক্যারেক্টার্স কি ক্যারেক্টার্স আছে না, যদি আমরা ক্যারেক্টারগুলোকে একটু দেখে নিই, সেটা হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট, এটার বলার অপেক্ষা রাখে না, কেন সিঙ্গেল প্যারেন্ট সেটা অলরেডি বলে দিয়েছি। 2 নম্বর বলা হচ্ছে স্পোর ফর্মেশন। স্পোর ফর্মেশন রেণু তৈরির মাধ্যমে হয়। অ্যাবসেন্স অফ গ্যামেট, অ্যাবসেন্স অফ গ্যামেট, কারণ এখানে কোনো গ্যামেট নেই। 3 নম্বর পয়েন্ট কি, অনলি মাইটোসিস টেক্স প্লেস, মিওসিস অ্যাবসেন্ট, মিওসিস অ্যাবসেন্ট। এবার যেহেতু মিওসিস অ্যাবসেন্ট, তাহলে এরা কি হবে, এরা মিওসিস না হলে ক্রসিং ওভার হবে না, যেটা তোমরা অলরেডি ক্লাস 11-এ পড়ে এসছো। যদি মিওসিস হয় তবেই হবে ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার আসা মানে কি, নতুন ক্যারেক্টার আসবে। তাহলে নতুন ক্যারেক্টার আসা হবে কি হবে, লো অ্যাডাপ্টিবিলিটি, লো অ্যাডাপ্টিবিলিটি, অভিযোজন ক্ষমতা কি হবে, কম হবে, কারণ নতুন বৈশিষ্ট্য না থাকার জন্য সেটা নতুন পরিবেশে সহজে মানিয়ে নিতে পারবে না। কারণ প্যারেন্টের যা বৈশিষ্ট্য, সেম বৈশিষ্ট্যই আছে কোথায় না, অফস্প্রিং বা প্রজেনির মধ্যে। তাহলে এদের অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপ্টিবিলিটি কি হবে, কম হবে। আর কি দেখা যাবে, নো ভেরিয়েশন। নো ভেরিয়েশন, যেহেতু সিঙ্গেল প্যারেন্ট থেকে তৈরি হচ্ছে, তাহলে প্যারেন্টের যা বৈশিষ্ট্য প্রোজেনির মধ্যে সেম বৈশিষ্ট্য, তাহলে নতুন কোনো বৈশিষ্ট্য সংযোজিত হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে লো ভেরিয়েশন, কোনো ভেদ বা কোনো ডিফারেন্ট দেখা যাবে না প্যারেন্ট এবং প্রোজেনির মধ্যে। আর কি 6 নম্বর ক্লোন, ক্লোন ফর্মেশন। ক্লোন ফর্মেশন, ক্লোন ফর্মেশন মানে কি বোঝাচ্ছে না, ক্লোন আমরা তখনই বলি যখন একটা জিনিসের হুবহু একটা কপি তৈরি করা হয়। তাহলে এখানে তোমার জনিত্রী জীব এরকম দেখতে হবে, অপত্য জীবে কি হবে, একই বৈশিষ্ট্য সম্পন্ন বা একই গুণ সম্পন্ন বা একই সত্তা বিশিষ্ট। ফলে এদের মধ্যে কোনো পার্থক্য না থাকার জন্য এরা দুজন কি মনে হয় যে একই অর্গানিজমের দুটো কপি মাত্র। তো সেই জন্যই তাদের বলা হচ্ছে কি ক্লোন, এবং এইভাবেই ক্লোন ফর্মেশন হচ্ছে। এইগুলোই হচ্ছে তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্যারেক্টার। আজকে আমাদের পড়ানোর টপিক 1.3 পর্যন্ত ছিল। এর পরের দিন আজকে আমরা এইটুকুই শেষ করব। পরের দিন আমরা 1.4 থেকে শুরু করব, মোডস অফ রিপ্রোডাকশন থেকে। দ্যাটস অল।